এইবার দেখাবো মদন মিত্র, তৃণমূল কংগ্রেসের কালারফুল নেতা। তিনি মুখ খুলবেন অথচ বিতর্ক হবে না, এই সম্ভাবনা সচরাচর কমই থাকে। খুব স্বাভাবিক। গতকাল নজরুল মঞ্চে একটা বৈঠক ছিল, একটা সভা ছিল, যেখানে এই মন্তব্য করছেন মদন মিত্র এবং তিনি বলছেন যে এখানে যারা আছে তার মধ্যে 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। কিছু কর্মী আছে যারা দলটাকে খুবলে খেয়েছে। ফলে প্রশ্ন, এই 40% চাকরিটা পেয়েছে কিসের বিনিময়ে? কারা তারা যারা দলটাকে খুবলে খেয়েছে? নিজের দলেরই একাংশকে কি নিশানা করলেন? আমি পুরো বক্তব্যটা আগে আপনাদের শোনাবো। এই বক্তব্যের মধ্যে বিতর্কের অনেক উপাদান রয়েছে, দেখুন। টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসি নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে। তার কারণ বাঁচাবার মতো কোন বাবা আপনার পাশে এসে দাঁড়াবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কি বলবে, এখানে যারা আছেন তারা অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। যারা যারা পার্টিটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট নিন কজন করে কর্মী মিটিং এ আসছে। শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল, এর কাউন্সিলর নয়, পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়ে। আমি আলোচনায় আসবো। এখন দেখুন, মদন মিত্র বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন জনপ্রতিনিধি, তিনি নির্বাচিত বিধায়ক, তিনি যখন দায়িত্ব নিচ্ছেন সেটাকে তো অস্বীকার করা যায় না। রাহুলদা, মদন মিত্র আপনি শুনলেন, বলছেন 40% এখানে যারা আছেন, অর্থাৎ তিনি কামারহাটির কথা সম্ভবত বলতে চেয়েছেন। এখানে যারা আছেন 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। মানে চাকরিটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস? চাকরি তো দেয় সরকার, সেটা যোগ্যতার ভিত্তিতে হয়। তৃণমূল কংগ্রেস চাকরি দেওয়ার কে? আমার কথা হচ্ছে, মদনদা বর্ষিয়ান নেতা, বহুদিন ধরে রাজনীতি করছেন, বহু জায়গায় বহু সময় বহু কথা আমরা শুনেছি মদনদা। সবকটা সিরিয়াস নোটে নেওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা দলের মন্তব্য না, এটা দলের মন্তব্য। একজন সবার মধ্যে তিনি বলছেন, তিনি দায়িত্ব নিয়ে বলছেন, সিরিয়াসলি নেব না। আমি তো এটা যে দলের মন্তব্য, এই চাকরিটা হয়েছে কিসের বিনিময়ে? দলের মন্তব্য বলে মদনদার কথা ধরা যেত। মদনদা অনেক সময় অনেক কথাই বলছেন, এখানে বহুবার আমরা আলোচনা করেছি, কিন্তু এটা নিয়ে কেন বলছি না, যদি দলের এটা অফিসিয়াল বক্তব্য হতো আমি নিশ্চয়ই বলতাম। মদনদা কোন প্রেক্ষিতে, কোন ভিত্তিতে, কেন বলেছেন বলতে পারবেন না, এটা মদনদা ছাড়া কেউ বলতে পারবেন না। এখন না, আমি বলছি তৃণমূল বিধায়ক একটা সভায় এত কর্মীর সামনে বলছেন, সেটা মানে সেটা দলের বক্তব্য নয়। আমি বলছি, আমি তাহলে তাই যদি হয়, তাহলে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। কবে শোকজ লেটারটা যাবে? প্রথম কথা হচ্ছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন কি করেননি সেটা নেতৃত্ব নিশ্চয়ই বুঝবে, কিন্তু কথা হচ্ছে মদনদা দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে মোটিভেশন আনতে গেলে বা মোটিভেট করতে গেলে কর্মীদের বলতেই পারে। আমি বলছি দুর্নীতি এবং স্বজন পোষণের কথা বলা, 40% চাকরি তৃণমূল দিয়েছে বলা, এই চাকরির সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। কারণ সন্দেহ বলছি তোমাকে, কোথাও দাঁড়িয়ে রাজনৈতিক নেতা যখনই কোনো রাজনৈতিক কথা বলেন, সেখানে মোটিভেশনের দরকার হয়, এবং মোটিভেশনের কি আছে? করতে পারেন, চাকরি দেওয়ার কথা বলতে পারেন, সেখানে দাঁড়িয়ে এটাকে অফিশিয়াল নোটে নেওয়ার তো কোনো দরকার নেই। চাকরি দেওয়ার কথা বলতে পারেন, চাকরি দিতেও পারেন না, এবং এটাকে অফিশিয়াল, আরে তৃণমূল কর্মী হোক, বিজেপি কর্মী হোক, সিপিএম কর্মী হোক, তারা তো চাকরি দিতেই পারেন। কে কোন দল করে সেটা বড় কথা নয়, চাকরি সরকার দিচ্ছে সেটা তো বড় কথা। না, তা তো বলছেন না, চাকরি তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। শঙ্কুদেব পান্ডা বলেছেন। দেখুন, এখানে আপনাদের মনে হয়, আচ্ছা রাহুল ছেড়ে দিন, এখানে আপনার অফিসিয়াল বক্তব্য পাওয়া গেছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এখানে মদন মিত্র বলেছেন 40% চাকরি তৃণমূল কংগ্রেসের দেওয়া, বাকি হয়তো 60%টা নির্দিষ্ট কারোর দেওয়া। ঠিক এখানেই ওনার রাগ। আপনাকে বুঝতে হবে ওনার পরের বক্তব্যের ইম্পর্টেন্ট পোর্শন। বলছেন কেউ পার্টিটাকে পুরো লুটে নিয়েছে। তো যারা লুটে নিয়েছেন পার্টির ভেতরে থেকে, তিনি লুটতে পারেননি, সেই কারণেই কালারফুল নেতা রেগে গেছে। আপনি রাগের কারণটা বুঝুন। রাগের কারণ এটা নয় যে 40% লোকের চাকরি দিয়েছি, রাগের কারণ এটা যে বাকি 60%টা আমি কেন পাইনি। দেয়ার ইজ দ্য লড়াই। আর সাধারণ মানুষ যেখানে যাওয়ার যাচ্ছে 100% চাকরি, দুর্নীতি পরায়ণ চাকরি হোক, লোটালুটি চলুক, সেই প্রতিযোগিতায় মদন বাবুরা 1 নম্বরে আসুন, এইটা হচ্ছে ওনার উদ্দেশ্য। আপনি কি 40% এর করে আছেন? উনি 60% এর চাকরি যে হয়েছে সেটাও তো আজকে প্রমাণ করা যায়নি। সরকার আজ যদি দাঁড়িয়ে আজব অভিযোগ প্রমাণ হয়নি, আজব দাঁড়িয়ে ট্রায়াল চলেছে, সারদা নারদা কন্টিনিউ চলে যাচ্ছে, আজব একটা অভিযোগ প্রমাণ করা যায়নি। এই চিন্তা করে কি হবে? সিবিআই কি করেছে ভাই, কি করতে পেরেছে? আজ দূর ভাই করে বলতে পারছো
বলতে পেরেছে কেউ একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হচ্ছে যে মদন মিত্র নামে একটা কথা রাহুল বলেছে। চক্রবর্তী একটা বড় কারণ হিসাবে দাঁড় করাতে পারেন। দুর্নীতি কি আদৌ বলা যেতে পারে? যে দুর্নীতি আসলে প্রমাণও করা যায়নি, মানে এমন ভাবে দুর্নীতিটা হয়েছে যে সিবিআই, ইডির মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা পর্যন্ত কোর্টে প্রমাণ করতে পারছে না যে দুর্নীতিটা আসলে হয়েছে। এইটা একটা দিক, যে দুর্নীতি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দলের একাংশকে নিশানা করছেন। আমি বিজেপির মন্তব্য, রাহুল সিনহার মন্তব্য এখানে আপনাদের সামনে রাখবো। তার আগে মদন মিত্র যে দলের একাংশকে একাধিকবার নিশানা করেছেন, গত জানুয়ারি মাসে মদন মিত্র কি বলেছিলেন আমি একটু স্মরণ করিয়ে দেব। সেখানে তিনি বলছেন, কোনো কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে পাত্তা দেবেন না, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে বসেছিল, আপনাদের আশীর্বাদে কাউন্সিলর হয়েছে। তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবে না, এটা মমতাকে বলবেন। আমি বলেছি কাউন্সিলরদের পরোয়া করবেন না। এইটা ছিল জানুয়ারি মাসে মন্তব্য। আজও সেই দলীয় কাউন্সিলরদের একটা অংশকে একইভাবে নিশানা করছেন। সেই কথার পুনরাবৃত্তি শোনা যাচ্ছে, তৃণমূলের জামা যদি গা থেকে খুলে যায় কেউ কাউন্সিলর থাকবে না, তারা অস্তিত্ব সংকটে কার্যত ভুগবে। এই নিয়ে রাহুল সিনহা কি বলছেন একবার দেখুন। তৃণমূল যে চাকরি বেঁচেছে এটা ঘুরিয়ে ফিরিয়ে মদন মিত্রের মুখ দিয়ে বেরিয়ে এলো। অতএব উনি 40% বলছেন ভয়ে টয়ে, আসলে 85% চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস। যে কারণে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যারা যোগ্য সেই সব শিক্ষকরা রাস্তায় বসে আছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মদন মিত্রর বক্তব্যের পার্সেন্টেজ আমরা মানতে না পারলেও, পার্সেন্টেজ ডবলের বেশি হলেও কিন্তু ঘটনা সত্য। আমাদের দুর্ভাগ্যটা আশুতোষ কোথায় জানো, যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি একেবারে চলে গিয়েছে কোর্টের নির্দেশে। এইবার নতুন যে নিয়োগ সেটা কি হবে কেউ জানে না, কারণ সেটাও আবার কোর্টে চ্যালেঞ্জড হয়েছে। 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কি সেটা কোর্টে এখন ঝুলছে। এই অবস্থায় গর্ব করে বুক ফুলিয়ে একজন তৃণমূল বিধায়ক, জনপ্রতিনিধি বলছেন 40% এখানে যারা আছেন চাকরি তৃণমূল দিয়েছে। কেন তোমার ব্রাত্যবাবুর কথাটা মনে নেই? ওপেন মঞ্চে দাঁড়িয়ে কি বলছিলেন? যে তৃণমূল করলেই চাকরি পাবে, তার বাইরে পাবেন না, এ তো সবাই জানে। এবং তৃণমূল যারা করেন তাদেরকেও টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে। এবং সবথেকে দুর্ভাগ্যের জিনিস এটাই যে এই যে তৃণমূল এবং বিজেপির নেক্সাস, যেটা নিয়ে আমরা বারবার করে বলছি, আরে দাঁড়ান না রে ভাই, আরে বলতে দিন না, বলতে দিন, আবার কথা বলছেন আশুতোষ বলে নি, চুপ করুন, বলতে দিন। আরে ভাই, শুভেন্দু বাবুর ভাইয়ের নাম এফআইআর এ রয়েছে, চার্জ সিটে রয়েছে, তৃণমূলকে সাহায্য করেছে চুরি করতে, এখন আবার বড় বড় কথা বলছো। বিজেপি সাহায্য করেছে তৃণমূলকে চুরি করতে, ওই জন্য কালীঘাটের কাকু মনে পড়ছে 7 মাস আগে গলার স্বর বার করতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলতে দিন, চুরির সামনে দাঁড়ান, বলতে দেবেন না আবার বড় বড় কথা। আর কত পছন্দ না হলে তৃণমূলের ভাই বিজেপি, চুপ করুন। আচ্ছা, কি বিষয় এবারে শুনুন, এই যে কালারফুল বাবু 40% এর কথা বলছেন, 40% কোনো পার্সেন্টেজ নয়। আসলে উনি পুরোটাই জানেন যে এই যে 26,000-এর কথা বলা হচ্ছে বারবার করে। আচ্ছা ভাবো তো, যারা 7 বছর 10 বছর চাকরি করার পরে তাদেরকে বলা হচ্ছে আবার পরীক্ষা দেওয়াতে। এবং সবথেকে বড় কথা, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শুধু দুর্নীতি বলাটা ভুল, পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, সিলমোহর পরে সেই দুর্নীতিটা করার জন্য। এবং প্রত্যেকটা সেক্টরে আজকে খুব দায়িত্ব নিয়ে বলতে হবে যে এই যে দুর্নীতির চক্র, আসলে কি হলো? আসলে ফেল্ড ইনভেস্টিগেশন হলো, যাদের জীবন গেল, সংসার গেল, আজকে যারা ঋণে জর্জরিত, আরে আবার কথা চুরি করে বড় বড় কথা বলছে। কি হবে এই যে নিয়োগ দুর্নীতি, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে, ডিওয়াই চন্দ্রচূড় যখন দেশের প্রধান বিচারপতি, তার মন্তব্য ছিল সিস্টেমিক করাপশন, এবং তার মন্তব্য ছিল সরকারি চাকরিতে যদি দুর্নীতি হয় এর থেকে দুর্ভাগ্যের আর কি থাকে। আমি বলছি এরপরে যখন সিবিআই কোর্টে মুভ করবে, প্লিজ 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 আমি শীর্ষদার কাছে এটাই আসতে চাইছি। আমি বলছি কোথাও মদন মিত্রের আজকের এই মন্তব্যকে সিবিআই কি তাদের একটা দুর্নীতি হয়েছে তার সপক্ষে একটা হাতিয়ার হিসেবে কোর্টে প্রেজেন্ট করতে পারে? রাজ্যের প্রতিটি ধাপে শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। আজকে শিক্ষককে আমরা বলি মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন রাজ্য। আজকে 40% না 10%-এর কাছাকাছি আপনাদের এই দুর্নীতির জন্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত চাল আর কাপড় আলাদা করতে পারেনি, সেই জন্য বস্তাটা ফেলে দিতে হয়েছে। আপনাদের প্রসেসে, আপনাদের যে প্রসেসে আপনাদের পরীক্ষা নিয়েছেন, সেই প্রসেসটাতেই দুর্নীতি করেছেন আপনারা। যে জায়গাতে রাজ্যে স্বাস্থ্য
শিক্ষা, আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে। আজকে যিনি বললেন তিনি নাকি সিরিয়াসলি বলেননি, তাহলে জনপ্রতিনিধিকে এইভাবে দাঁড় করেন নাকি শাসক দল, যে কেউ সিরিয়াস কেউ সিরিয়াসলি নন, judiciary কি এইভাবে করছে জনপ্রতিনিধি শীর্ষেন্দু? দাঁড় করান না, এইভাবে জনপ্রতিনিধি কেন দাঁড় করানো আজকে যায় না। আজকে মানুষ ব্যবস্থা নেওয়া তাকে যাচ্ছে না? ভোট দেয়, আমার কেন প্রমাণ করা যাচ্ছে না? আরে সেইগুলো আমাদের MLA, আপনি কে? আমাকে বলতে দিন। বলতে দাও। সেগুলোকে বলতে দিন। আমাদের আমি আশুতোষকে থামালাম। আমরা যে আমার যে অভিযোগ সেগুলোই তো জনপ্রতিনিধি দেখবেন। আমাদের যে জায়গায় আমরা পড়ে আছি, জনপ্রতিনিধি তো সেই জন্যই আমরা ভোট দিই। আজকে জনপ্রতিনিধি বলছেন কিন্তু তার দাম নেই কথার, এটা হতে পারে না। তিনি সেই জায়গার থেকে বলছেন আজকে দুর্নীতি হয়েছে, আজকে নিজেরা সেই শাসক দল সেই নিজেরা লোককে চাকরি দিয়েছেন, কিন্তু সেই চাকরি যে এইভাবে দিনের পর দিন যে শিক্ষকদের শিক্ষাঙ্গনে চকডাস্টার নিয়ে থাকার কথা ছিল তারা আজকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। কোন জায়গায় আমরা যাচ্ছি, বেশ। সেই বাংলা আমরা কোন জায়গায় যাচ্ছি, দেখুন, ভারতবর্ষে আমি সবাইকে থামালাম। আমি বলছি এখানে রাহুল চক্রবর্তী বলতেই পারেন হ্যাঁ চাকরি দেওয়ার কথা 40%কে বলেছেন, একবারও সরকারি চাকরির কথা বলেছেন কি? অর্থাৎ আমি জানি না যে এইটা কখনো একটা যুক্তি হিসাবে আসতে পারে কিনা যে একবারও তো মদন মিত্র সরকারি চাকরির কথা বলেননি। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই মদন মিত্রের বক্তব্য নিয়ে তিনি কি বলছেন দেখুন। তৃণমূল দল তো অন্তত ক্ষতবিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে, বাংলা জুড়ে দেখতে পাচ্ছে, খুনাখুনি, মারামারি, রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই। এটা ওদের নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূল। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে বিজেপি পৌষ মাস দেখছে কিনা। প্রশ্নটা কার দিকে শঙ্কু ভাবছে? আমি বলছি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বারবার অভিযোগ, সেখানে বিজেপি কোথাও পৌষ মাস দেখতে পাচ্ছে কিনা। দেখুন, আমি একেবারে দলের একটা অংশকে টাইম এনে গিয়ে নিশানা করছেন মদন মিত্র। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। তৃণমূল কংগ্রেসের কে কাকে নিশানা করছে তাতে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না, কারণ পশ্চিম বাংলায় এরা যে দুর্নীতি করেছেন এটা এস্টাবলিশড। এখন মানুষ ভাবছেন 26-এ আমরা ক্ষমতায় এলে কি কি হবে। ধরুন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে আমরা যে পলিসি, আচ্ছা ভাই একটু থেমে যাও। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছি, আমরা যে চাই পশ্চিম বাংলায় অন্তত সেই ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেড হোক। এখন মুশকিল কি হয়েছে আপনি ভাবুন, এই যে তৃণমূলের সরকার এলো লাস্ট 13 বছরে এডুকেশনটা তারাই চালিয়েছেন যারা সেই সময় সিপিএম এ কট্টর এডুকেশন সেইটা কোর্টে প্রতিষ্ঠা করতে হবে এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সাজা পাওয়াটা সুনিশ্চিত করতে হবে। যাদের যাদের এই সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল, কজন এখন জেলের ভেতরে রয়েছে? বিষয়টা হচ্ছে দেখুন, এই কেসে এখনো পর্যন্ত যে মূল আসামি এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছে, কিন্তু তদন্ত প্রক্রিয়ায় মানে সিবিআই এটা বিশ্বাস করে যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ যুক্ত নেই। আমি সিবিআই মুখপাত্র নই তো, আমার বক্তব্য যে সিবিআই কে কাকুকে ধরে আসল মাথা পর্যন্ত আকুপাকু করে পৌঁছতে হবে। 7 মাস লেগে গেল, গলাটাই চেঞ্জ হয়ে যাবে। না, প্রশ্নটা তো এই ঘটনার পেছনে রয়েছে আশুতোষরা তো এইটা অভিযোগ করছে যে সিবিআই এর সক্রিয় বা নিষ্ক্রিয়তাটা ডিপেন্ড করছে এই সবটাই সেটিং এর উপরে। দ্রুত ভারতবর্ষে দাঁড়িয়ে এডুকেশন পলিসি তো নিয়ে এসছে, ব্যাপক কেলেঙ্কারিতে 56 জন সাক্ষী গায়েব, লোক গায়েব, শিক্ষা ব্যবস্থা শেষ। নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান কেন জেলের বাইরে? উত্তর নেই। এত বড় কেলেঙ্কারি, হাজার হাজার টাকার ঘোটালা, কোথায় গেল চোর সরকার? বড় বড় কথা বলছে না, এই জন্যই দাঁড়িয়ে বলা যায় আরে সিবিআই এর গাড়ি কথা বলতে পারবে না। তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক একে অপরকে চোর বলে নিশানা করতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি বলছি এই চৌর্যবৃত্তির জন্য যারা যোগ্য এবং মেধা সম্পন্ন তারা কেন তার গুণাগার দেবেন? তারা কেন তার জন্য রাস্তায় বসে থাকবেন দিনের পর দিন? যোগ্য হয়েও বঞ্চিত তারা কেন হবেন? দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের প্যাকেট দেখিয়ে আজ আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এই প্যাকেটকে মিষ্টি হিসাবে নিন, কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না। কেন বললেন দেখুন। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে।
এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন। কোন সাম্প্রদায়িক বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। অভিযোগ মারাত্মক রাহুল দা, হিন্দুদের আস্থা, হিন্দু ধর্মের যে ভাবাবেগ সেখানে আঘাত হানা হচ্ছে এই রকম একটা প্রচেষ্টায়। তুমি দেখছো বলছে কি, বলছে স্বামী শুভেন্দু অধিকারী, না, না, বিরাট আমি mind your language। বিরাট স্বামী, আপনাকে আমি বলছি, আপনি আমরা মানে শব্দবন্ধ প্রয়োগ সব করবার আগে ভাগের একটু জল ভাবুন। খেয়ে এখন বিরোধী দাঁড়িয়ে দলের নেতা। এত বড় হিন্দু নেতা হয়েছে যে আপনারা- তিনি আপনারা বিধান আপনাদের- দেবে, আপনাদের মুখ্যমন্ত্রীকে শুধু হারিয়ে বিধান দিয়েছে। দেবে, বলতে দাও। শুভেন্দু অধিকারী বিধান দেবে নাকি চেক করে উনি হিন্দুদের কি যে- করতে হবে? এই যে স্বামী বাপরে, বলে কত বড় প্রয়োগ হিন্দু করলেন, নেতা, এটা সাধুদের সর্বশেষ অপমান হিন্দু করা নেতা, নয়। সব এই ভাগের জল ব্যাপারটা খেয়েছে, হিন্দুদের ক্ষেত্রে দেখা সিবিআই এর ক্ষেত্রে যাদের অন্য কোনো এফআইআর করা ফ্রেম রায়ের সে বড় এই বড় কথা optics বলছে টাই হিন্দুরা কি বলবো। করবে। এটা হিন্দুদের ভাবাগে সবচেয়ে বড় আঘাত, হিন্দুদের ভাবাগে বেশ, সবচেয়ে বড় বেশ, আঘাত। বেশ, আমি হিন্দুদের বলি জবাব শঙ্কু, দেবে। তার মানে এখানে তৃণমূল কংগ্রেসের তরফে এই যুক্তি তো সামনে আনা হতে পারে। আসলে হিন্দু ভোট, প্লিজ, হিন্দু ভোট কনসলিডেট করার যে চেষ্টা বিজেপি করছে সেখানে আসলে আঘাত হেনেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, সেই কারণে আজকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য। এইটা যুক্তি তো দেখুন, তৃণমূল কংগ্রেসের আপনাকে হতে পারে। দুটো বিষয় আমি বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে প্রসাদ আর হচ্ছে মিষ্টি, এর মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। আমরা আমাদের বাড়িতে যাদের রেগুলার পুজো হয় বা যারা পুজোতে যান, পুজো করেন, পুজো দেন, আস্থা রাখেন, তারা জানেন প্রসাদ কি। এক, দুই, আপনাকে মনে রাখতে হবে যে কোনো মন্দিরেই একটা আপনি রেশন দোকানের মাধ্যমে যে প্রসাদটা পাঠাবেন, সেই প্রসাদ বলে যেটা পাঠাচ্ছেন, যে মিষ্টি, সেটাকে আদৌ প্রসাদের যে মাহাত্ম্য সেই জায়গাকে ভাই, আমরা touch পুজো করে যেটা দিই সেটাই এরা যে- প্রসাদ। আমি এটা নতুন ঠাকুরের করে কাছে বিজেপির শিখে শিখতে হবে নাকি? ঠাকুরের কাছে কি প্রসাদ দেবো, তৃণমূল ঠিক মানুষ করে ঠিক দেবে, করে, বিজেপি ঠিক করে দেবে। এরা কি ভেবেছে? প্রসাদ যেটা দেবে, আমাদের দেখতে দেওয়ার হিন্দুরা সেটাই ভেবেছে কি? প্রসাদ। জগন্নাথের হ্যাঁ, কি ভক্তরা মনে করছে? ভেবেছে? হিন্দুত্ব ঠেকা নিয়ে বসেছে? জগন্নাথ নিয়ে ছেলে খেলা ওরা কি করছে। হিন্দুত্ব ঠেকা নিয়ে বসেছে হ্যাঁ। নাকি? বেশ, 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 হ্যাঁ, দেখুন, দেখুন, হিন্দুত্ব- 26 নির্বাচনের আগে নিঃসন্দেহে এই বিষয়ে একটা বড় ইস্যু হতে চলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আশুতোষের কাছে যাওয়ার আগে তৃণমূলের অফিসিয়াল বক্তব্য কি, কুণাল ঘোষ কি বলছেন দেখুন। শুভেন্দুবাবুর বাড়ির থেকে 40 কিলোমিটার দূরে একটা জগন্নাথ দেবের মন্দির, যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, এখনো একবার যাওয়ার, একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হলো না। প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন, তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন, না তো স্বাভাবিক ব্যাপার। সরকারের কিছু নিয়ম কানুন থাকে, সরকারের কিছু পদ্ধতি থাকে। এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ যাবে মানে প্রসাদ যাবে। এবার কোথাও তৈরি হয়ে সেটা কি পদ্ধতিতে যাবে সেটা প্রশাসনের উপর ছাড়ুন না, প্রসাদই যাবে, যেটা যাবে সেটা প্রসাদই যাবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন বিষয় হচ্ছে যে প্রকৃত হিন্দুকে আর ছদ্ম হিন্দুকে, তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এখানে কংগ্রেস কোন জায়গায় রয়েছে? দেখুন, আমাদের খুব পরিষ্কার বক্তব্য। দেখুন, প্রসাদ যে কথাটা উঠছে, প্রসাদও আমাদের কাছে পবিত্র, জমজমের পানিও পবিত্র। আমরা হিন্দু মুসলিম নিয়ে দয়া করে রাজনীতি করতে পারবো না। তার কারণ পশ্চিমবঙ্গে থাকি তো, নাগরিক হিসেবে কি দেখছি, কংগ্রেস হিসেবে কি দেখছি, হিন্দুর ছেলেও বেকার, মুসলমানের ছেলেও বেকার। এখন এই বিজেপি, এই তৃণমূল এই বেকারত্ব নিয়ে কোনো আলোচনা করবে না, চৌর্যবৃত্তি নিয়ে আলোচনা করবে না, কেন দুজনে মিলেই ষাটগাঁট করেছে। এখন এগুলো আমাদের দুর্ভাগ্য যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রিয়াল ইস্যুস থেকে সরে গিয়ে এই বাইনারি অপটিক্স পলিটিক্স বিজেপি তৃণমূলে যা করেছিল 21-এ, আরে তো সাথে সাথে করছেন, তো একসাথে মিলে বেশ, করছেন। হ্যাঁ, এগুলো আলোচনা হয়, WhatsApp-এ জানি, WhatsApp-এ আলোচনা প্রসাদ নিয়ে হয়। রাজনীতি হবে? বিবেকানন্দ বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। তা সেই জায়গাতে অভিযোগগুলো দেখাতে হবে। আপনি আরেকটা জিনিস দেখুন, যে এই কিছুক্ষণ আগে দেখিয়েছিলেন যে এমন রাস্তা, সেখানে তার রুগী যেতে যেতে মারা গেলেন। এইগুলো দেখুন, এই সামান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অভাব, অভিযোগ, সমস্যা, যন্ত্রণা, দুর্নীতি, এগুলো দেখুন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রত্যেকটা জিনিস দেখুন। ধর্ম নিয়ে কিছু হবে না, খালি পেটে ধর্ম হয় না। ধর্ম নিয়ে রাজনৈতিক আকচা আকচি, এই জিনিস বাংলা ছিল না। বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই জায়গা থেকে ভাবুন যে যে জিনিসগুলো নিয়ে আমরা এগোতে পারছি, হ্যাঁ অবশ্যই ধর্ম থাকবে, কিন্তু আগে সমস্যার
সমাধান করতে শুরু এটা করুন। কমিউনিস্টদের বাংলা নয়, প্রত্যেকটা জায়গায়- প্রধানমন্ত্রী এই চাল বাংলায় পাঠাচ্ছে। দাঁড়িয়ে ভাবাবেগকে সেই চাল সম্মান পাঠাচ্ছে। করে মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি করে মমতা পাঠিয়ে দিচ্ছে। বন্দ্যোপাধ্যায় মানুষের তারা ভাবাবেগকে মানুষের সমর্থন করে, জন্য- সম্মান করে। আমি সে বারবার মুসলমান হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, ওখানে সে শুভেন্দু সরকার প্রদেশ কংগ্রেস জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ আসন লবে এইটা শীর্ষেন্দু সিনহা রায় বলছেন, কিন্তু তার আগে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে নবান্নের আসনটা কে লবে 26-এর নির্বাচনে, এবং এই 26-এর নির্বাচনে নবান্নের আসনের যে প্রতিযোগিতা সেখানে অন্যতম ইস্যু হতে চলেছে অনুব্রত মণ্ডলের করা মন্তব্য, অর্থাৎ অনুব্রত মণ্ডলের করা কুকথা। এই কুকথা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি হাতিয়ার শুধু করছে না, শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে যাওয়ার পর্যন্ত ঘোষণা করেছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে।